আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন হলেন অলিউল্লাহ এবং শিশু তামিম। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ও আহতরা শফিপুর থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে কালীগঞ্জ হয়ে নরসিংদী যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। দীর্ঘদিনেও নির্মাণ কাজ শেষ হয়নি। সিরাজগঞ্জের নলকা থেকে সৈয়দাবাদ পর্যন্ত সড়কে ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। সড়ক ও জনপদ বিভাগের আওতায় ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের দফায় দফায় মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি। চরম ভোগান্তিতে এই পথে চলাচলকারীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। প্রায় ২২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের মধ্যে পৌর এলাকার খেদন সর্দারের মোড় থেকে বাজার স্টেশন, বাস স্ট্যান্ড, জগায় মোড়, কাজীপুর মোড়ের বিভিন্ন অংশে এখনও অনেক কাজ বাকি রয়েছে। এতে সড়কের যানজট লেগেই থাকে। প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। আমাদের রাস্তাটা প্রশস্ত হলে আমাদের সুবিধা আর কি, সবারই সুবিধা। এটা চলাফেরার সুবিধা। অ্যাক্সিডেন্ট হলে না, অ্যাক্সিডেন্টের একটু আপনার মাত্রাটা কমে যায়। রাস্তা পার হওয়া যাচ্ছে না, রাস্তার ভিতরে আবর্জনা ফালা থিয়া যাইতেছে। গাড়িগুলো ঠিক মতো সাইড দিতে পারি না, টানতে পারি না, গাড়ির সাথে বেঁচে যায়, তাতে দুর্ঘটনা বেশি হয়। সমস্যা সমাধানে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রেগুলার অ্যাক্সিডেন্ট হইতেছে, এটা আমরা তাড়াতাড়ি কর্তৃপক্ষের কাছে চাই, আপনারা তাড়াতাড়ি এরা রোড অফিস কাজ করেন। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করার জন্য। প্রকল্পের অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই 4 লেনের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রতিদিনই এই সড়কটি দিয়ে আঞ্চলিক ও দূরপাল্লার হাজার হাজার যানবাহন চলাচল করে। ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৩২ কোটি টাকা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বাগেরহাটের জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও সমাবেশ হয়েছে। জেলা ওলামা দলের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ের গেটকিপার নুরুদ্দিন ভুইয়া বাদল। লক্ষ্মীপুরের মেধা তালিকায় উত্তীর্ণ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছেন আলোর দিশারি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। মেহেরপুরে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। ডাক্তার সজিবুল ইসলামের নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা দেন। নোয়াখালীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতবাড়ি ও জমি নিয়ে বিরোধের জেরে হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাগেরহাটের মোরেলগঞ্জে জনসভা করেছে উপজেলার জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুর রহমান আরিফ। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। রাজশাহীতে আগামী 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে 30তম রাজশাহী আন্তর্জাতিক অনূর্ধ্ব-18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2025। টানা 7 দিনের এই প্রতিযোগিতা হবে রাজশাহী টেনিস কমপ্লেক্সে, যা শেষ হবে 10 অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের
আইটিএফ অনুমোদনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। সংবাদ সম্মেলন করে টুর্নামেন্টের বিস্তারিত জানান টুর্নামেন্টের পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ সহ ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ অংশ নিচ্ছেন। নদী ভাঙন অতিরিক্ত লবণাক্ততায় হুমকিতে নোয়াখালী ও ফেনীর নদী তীরবর্তী উৎপাদন ব্যবস্থা। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট ভেঙে যাওয়ার পর বিনষ্ট হচ্ছে ফলের বাগান, ফসল ও সবজি, নিঃস্ব হচ্ছেন হাজারো কৃষক। জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজে হাসির রিপোর্ট। ২০২৪ সালে বন্যার পানির তীব্র চাপে ভেঙে যায় মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট স্লুইস গেট। এরপর থেকেই জোয়ার ভাটায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। লবণাক্ত পানিতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ক্ষতির মুখে কোম্পানীগঞ্জ, সোনাগাজী, দাগনভুয়া সহ নদী অববাহিকার কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা। তেমনই একজন সোনাগাজীর চরদরবেশ গ্রামের মোশাররফ হোসেন। প্রবাস জীবন ছেড়ে দেশেই ভাগ্য ফেরাতে লিজ নেওয়া জমিতে মাল্টার বাগান করেন মোশাররফ। তবে নদী ভাঙন আর লবণ পানিতে নিঃশেষের পথে বহুদিনের লালিত স্বপ্ন। আমাদের এই বাগানটার ভিতরে লবণাক্ততা পানি উঠে যেতেছে, উঠে যাওয়ার কারণে এখন গাছগুলা সবই মারা যাইতেছে। মালটা বাগান এই পর্যন্ত আমাদের এই অনেকগুলো বাড়িঘর এগুলো তো সব চলে গেছে। এখানে দৈনিক ৪-৫ জন লোকে কাজ করতো, এখন বর্তমানে কোনো লোকে নেই। মুছাপুর রেগুলেটরটা যদি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা যায় তাহলে এই অঞ্চলের ফসলি জমি রক্ষা পাবে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অলরেডি মুছাপুর রেগুলেটর ডিজাইনের ড্রাফট হয়েছে, ক্লোজারের ড্রাফটও হয়েছে। আর আমাদের বি স্ট্রং একটা প্রজেক্ট পাস হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এই প্রজেক্টটার কাজ শুরু হলে আমরা এর অন্তর্ভুক্ত জায়গাগুলোতে স্থায়ী প্রোটেকশন দিতে পারবো। জীবন ধারণের অবলম্বন রক্ষায় মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।